আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা নাস্তা বানাইছি, এর মধ্যে নিধির বাবা নাস্তা খেয়ে বাইরে চলে গেল। আজকে না কোনো কাজে মন বসতেছে না। মাঝে মধ্যে এরকম মনে হয় যে কোনো কাজ করব না, কিন্তু সংসারের কাজ তো করতেই হবে বলেন। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছিলাম যে কি রান্না করব। তো সেদিন যে বাজারে যে ঢেঁড়স আনছিলাম, কহি আনছিলাম, সেটাই ভাজি করলাম। আর ফ্রিজে ডিম ছিল, সেই ডিম ভাবলাম যে ডিম পেঁয়াজ দিয়ে ভুনা করি। আর রাত্রে দেখি একটু গরু মাংস রান্না করতে পারি, যদি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। আসলে প্রত্যেক দিন না রান্না বান্না করতে ভালো লাগে না। মাঝে মধ্যে মনে হয় কি কোনো কাজ করব না, সারাদিন বসে থাকব। অনেক দেরি করে তারপরে রান্না করে যাই। আর এরই মধ্যে দেখলাম আকাশটা পুরো অন্ধকার হয়ে আছে, বৃষ্টি আসার মুহূর্তে এগুলা একটু পরেই মনে হয় ঝুম বৃষ্টি আসবে। আর বৃষ্টি তো খুবই ভালো লাগে। আকাশটা দেখছেন মাশাল্লাহ কত সুন্দর লাগে, তাই না? আর আমাদের কিন্তু কয়েকদিন ধরে অনেক গরম, আবার একটু ঠান্ডা, এভাবেই দিন যাচ্ছে আর কি। যদি 3-4 দিন গরম থাকে, আবার 3-4 দিন ঠান্ডা থাকে। এই যে এরই মধ্যে কিন্তু হালকা হালকা বৃষ্টি আসা শুরু হয়ে গেছে। আমি আবার দেখতেছিলাম বৃষ্টি আসলে না খুব ভালো লাগে। আর নিচে দেখলাম সবাই তাড়াহুড়া করে যার যার গন্তব্যে যাচ্ছে। এখানে আবার আমি জানলাটা লাগিয়ে দিলাম, কারণ বৃষ্টি এসে পুরা ঘর আমার ভিজে যায়। আর এরই মধ্যে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে আমি ডিম ভুনা করে নিছি, আর একটা ডিম আবার পেঁয়াজ দিয়ে ভেজে তারপরে দিছি। তো এটা আবার নিধির বাবা পছন্দ করে, তাই ভাবলাম যে এভাবেই রান্না করি। তো দুপুরে আজকে আমরা এগুলা দিয়ে খাওয়া দাওয়া করব। তো অনেক দিন ধরে গরু মাংস রান্না করা হয় না। কোরবানি ঈদের সময় গরু মাংস রান্না করছিলাম, আর একদিন বিরিয়ানি রান্না করছিলাম, সেটাই আমাদের খাওয়া হয়েছে। আর এরই মধ্যে দেখলাম যে অনেক বৃষ্টি আসতেছে, ঝুম বৃষ্টি। বৃষ্টি এত বৃষ্টি আসছে, পুরা বারান্দা ভিজে গেছে। আর এই যে বাজার থেকে যে আম কিনে আনছিলাম, সেই আমগুলা সব পেকে গেছে। তো এইগুলা এখন কি করব? নেহা আমাকে বলতেছিল 2-3 দিন ধরে যে আম্মু আমসত্ত্ব বানাও। তখন আমি বানালাম না, কিন্তু এখন আমি বানাইতে আসছি, কারণ এই আমগুলা যদি আমি আমসত্ত্ব না বানাই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আবার এখন না বৃষ্টি, ওরকম রোদও নাই। আমি একটা টেনশনে পড়ে গেলাম যে এখন যে আমি আমসত্ত্ব বানাইতেছি কষ্ট করে, রোদ না হলে তো আমসত্ত্ব ভালো করে হয়ও না। কিন্তু এখন যদি এই আমগুলো আমি না কাটি তাহলে কিন্তু আমগুলো নষ্ট হয়ে যাবে। তো আল্লাহর নাম নিয়ে যা করে আল্লাহ। তো আমগুলা সিদ্ধ দিয়ে তারপরে এই যে স্টেনারে এটা আমি ছেঁকে নিছি আমগুলা, আমের আঁশগুলা ফেলে দিছি। এখন আমি চিনি দিয়ে জাল দিয়ে আমসত্ত্ব বানাবো। তো এখন এই আমসত্ত্ব না আমার মাকে দেখতাম যে এইভাবে বানাইতো। এখন দেখি আমি কিছু বানাইলেই না সবাই আমাকে বলে যে ইউটিউব দেখে বানাইছি। ইউটিউব দেখে অনেক কিছু শেখা যায়, কিন্তু ইউটিউবে কিন্তু আপনারা প্রপারলি সব রেসিপি পাবেন না। অনেক কিছু কিন্তু মিসিং থাকে, এগুলা কিন্তু নিজে আইডিয়া করে করা লাগে। আর যারা নতুন রাঁধুনি তারা কিন্তু আরও পারবে না, কারণ তরকারির ভিতরে বলেন বা বিরিয়ানি বলেন, কাচ্চি বলেন, এগুলা কিন্তু ওরা বলে দিবে যে এটা এটা দিতে হয়, কিন্তু কত পরিমাণ দিতে হয় সেগুলা কি বলে? এগুলা কিন্তু নিজের আইডিয়াতে করতে হয়। করতে 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 এক সময় সব ঠিক হয় রান্নাটা। প্রথম প্রথম কিন্তু রান্না করতে একটু সমস্যা হয়, দেখা যায় মশলা বেশি হয়ে যায় বা কম হয়ে যায়। তো ইউটিউব দেখে কি মানুষ সব কিছু শিখে? আগেরকার মানুষ কি ইউটিউব দেখে শিখেছে? আমার মা খালারা, শাশুড়িরা, ওনারা কি ইউটিউব দেখে শিখেছে? তো অনেক কিছু তো ওনাদের থেকেও দেখে দেখে শিখেছি। তো এই যে আমার মা এই আমসত্ত্বটা বানাইতো, তো মার মতো রান্না করার চেষ্টা করতেছি। আর ভাবতেছিলাম যে বৃষ্টি আসতেছে, এখন কি হবে কি না। যাই হোক, বাতাসে দেখি হয় কি না। এখানে আবার বিট লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। দিনা অনেক আমসত্ত্ব পছন্দ করে, আর নেহা করে আমের আচার পছন্দ। দুইজনের দুই রকম পছন্দ। তো এই আচারগুলা না, আচার দেওয়ার জন্যই আমগুলা আনছিলাম। তো এইগুলা এখন যেহেতু পেকে গেছে, তাই ভাবলাম যে আমসত্ত্ব বানাই দিলাম। তো একজনের মন রক্ষা হইলো। আরেকজনের দেখি 2 কেজি আম এনে নিধির বাবা আবার সরিষার তেল আনছে, তো ওকে ভাবলাম যে অল্প করে একটু আচার বানাই দেব। তো আমগুলা আবার একটু টক, হালকা টক ছিল, লবণ আমি অল্প করে দিলাম, কারণ পেকে গেছে তো, হালকা হালকা মিষ্টি আর টক, এটাই আবার খেতে খুব ভালো লাগবে। এই যে আমার আমসত্ত্ব কিন্তু প্রায় হয়ে গেছে, আরেকটু ঘন হলে আমি নামাই দিব। এখানে আমি নামানোর আগে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম।
হালকা ঝাল আর মিষ্টি হবে, তাইলে না খেতে ভালো লাগবে। আর মরিচের গুঁড়াটা দেওয়ার পরে সাথে সাথে অনেক নাড়তে হবে, তা না হলেই হয় কি দলা পেকে যাবে। এজন্য আমি তাড়াতাড়ি করে অনেকক্ষণ নাড়াচাড়া করতেছিলাম। আর চারপাশে ছিটা আসলে এত খারাপ লাগে, চুলা নিচে একদম আঠালো হয়ে যায়। আর চিনিযুক্ত খাবার রান্না করলে না আমি খুব সতর্কভাবে রান্না করি। এমনি তো রান্নাঘর যদি আঠালো লাগে আমার খুবই বিরক্ত লাগে। আর এই সমস্ত রান্না করলে সাথে সাথে আবার রান্নাঘরটা মুছে ফেলার চেষ্টা করি। কার কার আমার মতো এরকম হয় বলেন তো? আমি কিন্তু এরকমই করি। আগে কি করতাম জানেন, রান্না করতাম আর চুলা মুছতাম আর চুলার পাশে মুছতাম, অনেকবার আমার হাত পুড়ছে। এখন আর এই জিনিসটা করি না। রান্না করার পরে একবারে রান্নাঘর মুছে চুলা টুলা পরিষ্কার করে নিই, কারণ দেখি রান্না করার পরে কিন্তু করলেই বেশি একটা ভালো হয়, পরিষ্কার থাকে। যাই হোক, এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আমসত্ত্বটা হয়ে গেছে। এখন আমি প্লেটে ঢেলে নিচ্ছি। আমার না স্টিলের প্লেট আছে স্টোর রুমে রাখা, সেগুলো এখন বের করবে কে বলেন? আসলে অনেক কিছু না স্টোর রুমে রাখছি, সেগুলো আমার বের করতে হবে, কারণ রান্না করে না দেখি অনেক পাতিল একটু কম কম লাগে। আর রান্নাঘরটা যেহেতু আমার ছোট, এজন্য না আরও বের করতে ভালো লাগে না। আর আমি সবসময় অল্প কিছু দিয়ে রান্না করার চেষ্টা করি। অনেকে আছে না রান্না করে যেগুলো প্রয়োজন নাই সেগুলো রান্না করে জোর করে রেখে দেয়, আমি কিন্তু সেগুলো পছন্দ করি না। আমার মতে যেগুলা নিত্য প্রয়োজনীয় দরকার সেগুলো রাখলেই হবে। আমি একটা বড় পাতিল রাখছি, যদি বড় মানে বড় আয়োজন হয়, তখন যদি মেহমান আসে তখন সেই বড় পাতিলে রান্না করলে আমার হয়ে যাবে। আরেকটা মিডিয়াম পাতিল রাখছি, সেটাতে আমরা মাঝে মধ্যে বিরিয়ানি রান্না করে খাই। আর তরকারি কড়াই টড়াই 3-4টা কড়াই সেগুলো তো আছেই। তো এখন দেখলাম যে দু একটা জিনিস আমার লাগবে। নিধির বাবাকে দেখি সময় হলে ওকে স্টোর রুমে উঠাবো, উঠায় সেগুলো নামাবো। আর এরই মধ্যে বৃষ্টি আসার পরে ঘর পুরা নোংরা হয়ে গেছে, তাই ভাবলাম যে ঘরটা আমি হাতে ভালোভাবে মুছে নিই। নিধির বাবা আমাকে মুছে দেয় ঘর, কিন্তু ও 2-3 দিন ধরে একটু কাজে ব্যস্ত। আর তাছাড়া ছেলে মানুষ তো, ছেলে মানুষ মুছলে হয় কি গেটের পিছনে দেখা যায় খাটের নিচে রান্নাঘরে এগুলা সরায় আর কি, মুছে না। ও কি করে উপরে উপরে মুছে তারপরে চলে যায়। এর জন্য না মাঝে মধ্যে দেখা যায় সপ্তাহে একদিন আমি পুরা সরায় সরায় মোছার চেষ্টা করি। এই যে আমার রান্না করা কিন্তু হয়ে গেছে। এখন আমি গোসল করব। গোসল করলে কিন্তু আমার কাজ শেষ। আর রান্না করার হয়ে গেলে না অনেকটা হালকা লাগে। আর ঘর মোছার সময় না সব সরাসরি মুছি তো, পাপোশটা আবার এই বিছনার উপরে রাখছিলাম ভালো করে জেরে, এখন আবার জায়গায় দিয়ে দিলাম। আর এই লাকেজগুলা পুরা সরায় মুছি, কারণ লাকেজগুলা সরায় না নিধির বাবা মুছে না। যাই হোক, ও যে আমাকে মুছে দেয় আমার কষ্ট বুঝে, এটাই তো অনেক, তাই না? আমি না ওকে কিছু বলি না, ও যে আমাকে মুছে দেয় ঘর, এটাই আমার কাছে মনে হয় অনেক। সপ্তাহে একদিন দেখা যায় আমি এগুলা সরাসরি মোছার চেষ্টা করি। আর এই যে দেখেন আকাশটা না পুরো মেঘলা হয়ে আছে, বৃষ্টি বৃষ্টি কিন্তু এখনও ভাব। দুপুরবেলা কিন্তু ভালোই বৃষ্টি আসছে, আপনাদের সাথে কিন্তু শেয়ারই করছি। আর এই যে এখন সন্ধ্যাবেলা বাচ্চারা আবার চা দিয়ে বিস্কুট খাইলো। আর এই যে আমাদের পাখিগুলা দেখেন কি সুন্দর, মাশাল্লাহ। ওরা না মানুষের মতো দুইজন ঝগড়া করে, দুজন মারামারি করে, আবার দুইজন দেখা যায় একজনকে আরেকজন বসতে দেয় না। আসলে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তাই না? আমরা মানুষরা যেভাবে চলাফেরা করি, যেভাবে জীবনযাপন করি, পাখির ভিতরে না একটু একটু মিল আছে। তো পাখিরা হয়তো যারা গাছে থাকে, খোলা আকাশে থাকে, তাদের তো আমরা জানি না কিভাবে থাকে। তো খাঁচার ভিতরে যেগুলা দেখি ওদেরকে দেখে আমরা খুব আশ্চর্য হই। যাই হোক, এখানে রাত্রেবেলা আবার গরু মাংস ভিজাইছি, ভাবলাম যে একটু গরু মাংস রান্না করি। ওই বললাম না অনেক দিন ধরে রান্না করতেছিলাম না। আর কোরবানির মাংস না রেখে খাইলে না বেশি একটা ভালো লাগে না। আমার মাংস কোরবানির বেশি একটা নাই, শেষ অল্প আছে। তো তারপরও না কোরবানির মাংস অনেকে দেখা যায় অনেক দিন রেখে খায়, আমি এরকম করি না। কোরবানির মাংসটা টাটকা টাটকা খেয়ে ফেললেই ভালো। আর এই যে আমাদের বাসায় যে মেহমান আসছিল কবুতর, আমার দেবর এসে নিয়ে গেল। তো ওদের জন্য আবার খারাপ লাগতেছিল। মাশাল্লাহ, কবুতরগুলো এত ভদ্র, অনেক চুপচাপ থাকতো। তো ওরা তো আমার দেবররা তো বেড়াইতে গেছিলো, ওরা আসছে, এসে 3-4 দিন পর আবার এসে নিয়ে গেল। তো আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকেন, আল্লাহ।